সংকটের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব পেট্রোবাংলার। মূল্যস্ফীতিতে চাপ বৃদ্ধির শঙ্কা, টেকসই সমাধানে দেশীয় উৎপাদনে জোর। মূল্যস্ফীতির মধ্যেই বাড়ছে চালের দাম। নওগাঁয় সুগন্ধি চাল 3 সপ্তাহে কেজিতে বেড়েছে 80 টাকা। কাঁচামরিচের দর ছুঁয়েছে 350। কড়া নিরাপত্তায় সিলেটের কোম্পানিগঞ্জে এনসিপির পদযাত্রা। হবিগঞ্জে সার্জিস পাটোয়ারি সহ 9 জনের বিরুদ্ধে ছাত্রদলের লিখিত অভিযোগ। রান্নাঘরে গ্যাস নেই, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। দেশ জুড়ে যখন সংকট চরমে, ঠিক তখনই গ্যাসের দাম বাড়ানোয় প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিশেষজ্ঞদের সংখ্যা, এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং মূল্যস্ফীতির চাপ। তাদের মতে মূল্যবৃদ্ধি নয়, সংকটের টেকসই সমাধানে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, সিস্টেম লস কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া দরকার। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্প, বাসাবাড়ি সব জায়গায় গ্যাসের জন্য হাহাকার। এমন সংকটের মধ্যেই জ্বালানি মন্ত্রণালয়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ঘনমিটার প্রতি 16 টাকা থেকে বাড়িয়ে 25 এবং যানবাহনে ব্যবহৃত সিএনজি 43 থেকে বাড়িয়ে 65 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং পরিবহন খরচ বাড়বে। এর ফলে বাড়বে মূল্যস্ফীতি, শঙ্কা বিশেষজ্ঞদের। এখন যদি আবার গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে তো সেটা বিদ্যুৎ উৎপাদন খরচকে বাড়াবে, ফলে আবার বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর জন্য একটা চাপ তৈরি হতে পারে। সেটা তো ইনফ্লেশনের উপর ইম্প্যাক্ট ফেলবেই, সেই সাথে প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, সব ধরনের জায়গাতেই এটার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পড়বে। মূল্য বৃদ্ধির এই জায়গা থেকে আমরা আসলে আর বেরোতে পারবো না। স্থায়ী ভালনারেবিলিটি তৈরি হয়ে যাচ্ছে আমাদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, চুরি অপচয় বন্ধ না করে ব্যর্থতার দায় গ্রাহকের উপর চাপাচ্ছে সরকার। যেখানে সব জায়গাতেই সিস্টেম গেইন হচ্ছে, লো প্রেসারে গ্যাস দিলে প্রেসার কম গ্যাস দিয়ে বেশি বিল করা হয়, তাহলে কি ধরনের মানে লস সেখানে হয়েছে। অবৈধ কানেকশন একদিকে কাটা, আরেকদিকে লাগানো হয় এবং সেখানে অবৈধ কানেকশন দিয়ে যে কালো বাজারে গ্যাসের ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটাকে প্রতিরোধ করতে পারিনি। সংকট সমাধানে অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে ডিপ্লোমা ইনস্টিটিউটে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে তার বক্তব্যে। উপস্থিতি টের পাওয়া যায় না, তাই না? সেই আপনারা জানিয়েছেন, এরপর থেকে দেখবেন যে আমরা আপনাদেরকে অবশ্যই ডাকবো, আপনাদের নেতৃবৃন্দকে, এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। আপনাদের দাবি দাওয়াগুলো আমরা দেখেছি। আমরা এখানে আমাদের দুজন বাবু আছেন যিনি আপনাদের প্রতিনিধিত্ব করেন আমাদের গভর্নমেন্টে, প্রধানমন্ত্রী সরকারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা অবশ্যই ইতিবাচক সমাধান দেওয়ার প্রত্যেককেরই আমরা চেষ্টা করব। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু একটা সকল ধর্মের একটা স্বাধীন সার্বভৌমদেশ, এটা জনগণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশটা মানুষের সকল। আমাদের নেত্রী এবং খালেদা বলতেন যে আমি কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না। আমি মনে করি আপনারা এই দেশের সন্তান, আপনার এই দেশের সমান অধিকার, আপনার যা আমারও তা। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি সবসময় বলি যে কেন নিজেকে ছোট করেন? আপনি আপনার দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট, এটা বলতে হবে। তো আপনার অধিকার আপনাদেরকে নিয়ে নিতে হবে। এই যে অধিকারটা আপনি যদি চিৎকার না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু আপনার পিছিয়ে পড়ে থাকতে হয়, সামনে এগুলো যায় না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যোগাযোগ রাখবেন। আমাকে যখনই ডেকেছেন আপনারা, আমি কিন্তু তখনই এসেছি এবং সব সময় প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি প্রয়োজনে আমি সামনে এসে দাঁড়াই। আমাদের সরকারও দাঁড়ায়। আমি তো অনুরোধ করব যে আপনারা আসুন। আপনার এরপরে আজকে তো আপনারা অনেক বড় সমাবেশ করছেন, এরপরে আপনাদের প্রতিনিধি নিয়ে আসুন, আমরা কথা বলি। সেই কথা বলার মাধ্যমে সমস্যাগুলো আলোচনা করে, চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধান করার অবশ্যই আমরা চেষ্টা করব। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা আমি সবসময় মনে করি, নজরুল ইসলামের সেই কথাটা আমার মনে হয় সবসময় আর কি, যে আজকে অনেক আমাদের সমস্যা আছে,
অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চড়াই উতরাই পার হতে হচ্ছে, একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার হতে হচ্ছে। 15 বছরে এই গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আসুন আমরা সেই চেষ্টাটা করি। উৎসব পার্বণ ছাড়াই নওগাঁয় বেড়েছে সুগন্ধি চালের দাম। 3 সপ্তাহের ব্যবধানে 1 লাফে 80 টাকা বেড়ে কেজিতে দাম ঠেকেছে 200 টাকা। পাশাপাশি সরু চালের দামও ঊর্ধ্বমুখী। মান ও জাত ভেদে কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা পর্যন্ত। হঠাৎ করেই চালের বাজারে অস্থিরতার জন্য মজুতদারদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। তবে বাজারে ধানের সরবরাহ কমে যাওয়া ও রপ্তানি চাহিদাকে দায়ী করছেন মিল মালিকরা। উৎসব পার্বণে চাহিদা বাড়ে সুগন্ধি চালের। অনেকের কাছেই যা আতপ চাল বা পোলাওয়ের চাল হিসেবে পরিচিত, কিন্তু কোনো উপলক্ষ ছাড়াই নওগাঁয় রেকর্ড দাম বেড়েছে এই পণ্যের। 3 সপ্তাহ আগেও বাজারে সুগন্ধি চাল বিক্রি হচ্ছিল 120 টাকা কেজি দরে, কিন্তু এখন সেই চাল বিক্রি হচ্ছে 200 টাকায়, অর্থাৎ কেজিতে বেড়েছে 80 টাকা। নিত্যদিনের ক্ষুধা মেটাতে সবচেয়ে প্রয়োজনীয় সেদ্ধ চালের দামও ঊর্ধ্বমুখী। পাইকারি বাজারে 50 কেজির প্রতি বস্তায় বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। দাম বেড়ে 76 টাকার কাটারিভোগ এখন বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। ব্রি 28-এর দাম 56 থেকে বেড়ে হয়েছে 60 টাকা, আর স্বর্ণা 5 বিক্রি হচ্ছে 51 টাকায়। মূল্যবৃদ্ধির বাড়তি চাপে পড়েছেন সীমিত আয়ের মানুষ। সপ্তাহ আগে আমরা চাল কিনছি 140, আবার অনেক সময় দেখা গেছে 150, এটা আজকের বাজারে দেখলাম হচ্ছে 200 টাকা কেজি। সেখানে ইনকাটার তুলনায় চালের দাম বৃদ্ধি পাওয়াতে তাদের কিনা খাওয়া খুব কষ্টকর হচ্ছে। চালের বাজারে এই অস্থিরতার জন্য মজুতদারিকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। বড় বড় মেলারেরা স্টক করে থিয়ে দিছে, এই জন্যই এই দামটা বাড়তেছে। আমরা মনে করি যে চালের বাজারটা নিয়ন্ত্রণ অবশ্যই করা দরকার। তবে মিল মালিকদের দাবি, স্থানীয় হাটগুলোতে ধান আমদানি কম থাকায় দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে চালের বাজারে। আতপ চাউলের উপর এক্সপোর্টের সিদ্ধান্ত দিয়েছে। এই এক্সপোর্টের সিদ্ধান্ত দেবার ফলেই আতপ ধান এবং চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে। এক্সপোর্টের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এক্সপোর্ট বন্ধ না হওয়া পর্যন্ত আতপ ধান চাউলের মূল্য কমার কোনো সম্ভাবনা নাই। ধান উৎপাদনের পাশাপাশি চালের জন্যও প্রসিদ্ধ নওগাঁ জেলায় প্রায় 1,500 চালকলে প্রতিদিনের উৎপাদন অন্তত 2,000 মেট্রিক টন, যার সিংহভাগই সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। ডিবিসি নিউজ ডেস্ক। টানা বৃষ্টি আর বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। ব্যাহত কৃষিপণ্য সংগ্রহ ও সরবরাহ, এতে ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজার কেজি স্পর্শ করেছে 350 টাকা। চাল, শাকসবজি, মাছ ও ডিমের দামও চড়া। বাড়তি খরচের চাপে হিমশিম মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 350 টাকায়। চড়া সবজির দামও, বেগুন বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, গেল কয়েকদিনের বৃষ্টি ও বিভিন্ন স্থানে বন্যায় উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। ফলে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। মানে আগুন সবকিছুই, মানে বর্তমানে বাজার করা খুব কষ্টকর। এই যে কাঁচা মরিচ 360 টাকা কেজি, কি বলবো আমরা সাধারণ লোক, জিম্মি হয়ে গেছি আমরা। শুধু সবজিই নয়, বেড়েছে মাছ, ডিম ও চালের দামও। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মাছ কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বেড়েছে 10 টাকা। পাশাপাশি নাজির শাইল চালের দাম কেজি প্রতি বেড়েছে প্রায় 10 টাকা। বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়া ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে পণ্য কিনতে হচ্ছে তাদের, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। মানুষের ইনকাম বাড়ে না, মালের দাম বাড়ে। এই জন্য সরকারের প্রতি আমার আহ্বান, যাতে সরকার ভালোভাবে মেন মার্কেটের প্রতি নজরদারি রাখে, চালের দাম জানে কমায় আনতে পারে। ক্রেতাদের অভিযোগ, ধারাবাহিক মূল্য বৃদ্ধিতে সংসারের ব্যয় সামাল দেয়া দিন দিন কঠিন হয়ে উঠেছে। নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরাতে বাজারে নিয়মিত তদারকি বাড়ানোর পাশাপাশি দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি তাদের। লামিয়া হোসেন,
ডিবিসি নিউজ, ঢাকা। কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন এবং দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন শুরু হয়েছে। কথা বলেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। রাজধানী বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে মুবাশ্বের হাসানের লেখা ন্যারেটিভ অফ অথরিটারিয়ানিজম বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গালাগালিকে সংস্কৃতির অংশ করে নেওয়া হচ্ছে অভিযোগ করে সালেহ শিবলি বলেন, রাজনীতি আর গালাগালি এক জিনিস নয়, ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেয়া হবে না বলেও জানান তিনি। ফরমাইশি, বুদ্ধিজীবিতা ও বুদ্ধিবৃত্তিক দাসত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় অন্তরায় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আর কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসবে না, আসতে দেওয়া হবে না। আর এই বাংলাদেশকে কেউ যেন কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এই দুই বিষয়ে আমরা মনে করি আমাদের মধ্যে জাতীয় ঐকমত্য আছে। এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রত্যেকটা মানুষের জন্য একটা নিরাপদ জমি হবে, একটা নিরাপদ ভূমি হবে। তর্ক বিতর্ক চালু রাখুন, সেটা হচ্ছে ফরমাইশি বুদ্ধিজীবিতা, রাজনীতির বিরাজনীতিকরণ এবং যে সাম্প্রতিককালের অভিজ্ঞতা, আমার ঐতিহ্য, ইতিহাস এবং তার মাধ্যমে যে অধিকাংশের অধিকার, যে অগ্রগতির যদি বাংলাদেশের দিকে যাওয়ার দরকার হয়, আমরা যেটা প্রতিজ্ঞাবদ্ধ, সেখানে এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সিলেটের কোম্পানিগঞ্জের থানা বাজারে চলছে এনসিপির পথসভা। এতে অংশ নিয়েছেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু সহ অন্যান্যরা। এরপর গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হবে। হবিগঞ্জের পর সিলেটের গোলাপগঞ্জেও সভা থেকে ফেরার পথে হামলার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, সিলেটের কোম্পানিগঞ্জে পদযাত্রা সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা যুক্ত হচ্ছি তার বক্তব্যে। তুমি অহংকারী হয়ো না, আল্লাহর দিকে তাকায় হলো একটা সিজদা করে কালকে থেকে ভালো হয়ে যাও। আল্লাহ অনেক বড় ক্ষমাশীল। জনগণের যে টাকা তা ফেরত দিয়ে দেন, স্কুল কমিটি টাকা ফেরত দিয়ে দেন, বাস স্ট্যান্ড গুলা খালি করে দেন, যিনি বাসের ব্যবসা করে শ্রমিক তাদেরকে ছেড়ে দেন। তারা অনেক দুঃখ কষ্ট করে সারাদিন একটা বাস চালায়, সিএনজি স্ট্যান্ড ছেড়ে দেন। একটা লোক নিজের সিএনজি কেনার টাকা নাই, সেই লোক আরেকজনের সিএনজি চালায়, ওইখান থেকেও সে ভাগ বসায়। কত লজ্জা তাদের জন্য। ভাই, আমি কি এতক্ষণ খারাপ কিছু বলেছি? এগুলা তারা করে কেন? এটা আমি কোনো লজিকে পাই না। বললে আমাদের চোখ তুলে দেয়। এদেরকে কি করা যায়? আপনারা একটা বুদ্ধি দেন। হ্যাঁ, জেলে থাকলেও সংশোধন হবে না। গত 17 বছর থাকছে, সংশোধন হয় নাই, খাসলত পরিবর্তন হয় নাই, হয়েছে কোন পরিবর্তন হয় নাই। এখন মিডিয়া ভাইরা আজকে অনেকে এসেছে, ওনাদের জন্য কিছু কথা বলতে হবে। ভাইরা অনেক কষ্ট করে, সব মিডিয়ার, ওনারা যারা মিডিয়া চালায়, মানে রিপোর্টিং করে মাঠে, ওনারা সবাই খারাপ না। খারাপ হলো মালিকরা। এরা হলো জনগণের টাকা মেরে দেয়, দিয়ে সাংবাদিকদের বলে এই রিপোর্ট তো করতেই হবে। উনি তো অসহায় মানুষ। তো আমরা যেটা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি, আমার একটা 2 বছরের সন্তান আছে। আপনাদের কার কার সন্তান আছে একটু হাত তোলেন তো। অনেক দেখি বিবাহিত, যাক আলহামদুলিল্লাহ। বিবাহিত হওয়ার পরে যখন যাদের সন্তান হয়, এই সন্তান হওয়ার সময় 10 মাস 10 দিন হলো আপনার ওয়াইফ প্রেগন্যান্ট থাকে, ওই সময় তাকে ভালো ভালো খাওয়াইতে হয়। যারা ইসরায়েল ইহুদি, তারা তাদের এই সোসাইটিকে খুব ভালোভাবে গড়ে, মধু খাওয়ায়, বেদানা খাওয়ায়। বাংলাদেশে অনেক ফ্যামিলির সাথে কথা বলেছি, প্রেগন্যান্ট অবস্থায় মহিলাকে খাওয়াইতে পারে না, ফলে তো মা অসুস্থ হয়ে যায়, বাচ্চারা যখন জন্মগ্রহণ করে সেও অসুস্থ থাকে, স্কুলে পাঠায়, ভালো মতো মনে থাকে না। এই জন্য বলবো, সরকারের যে পুষ্টি ব্যবস্থা, ভিটামিন পাঠায় আপনার বাচ্চার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একটা ছোট মাসুম বাচ্চারে ভিটামিন হলো ওই চোরের গোষ্ঠী মাইরা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঠিক নাই। আমরা আপনাদের সন্তান হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 9 জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রদল। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রোকন এই অভিযোগ দেন। অভিযোগে বলা হয়েছে 28 জুলাই শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা ও আলোচনা অনুষ্ঠানে যাওয়ার আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় এনসিপির নেতাকর্মীরা রড, ইটের টুকরা সহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হয়। এছাড়া কয়েকজনের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত যাচাই বাছাই শেষে পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হবে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্তাধীন আছে, যথাযথ সাপেক্ষে কোর্ট থেকে আলোচনার জন্য ব্যবস্থা নিচ্ছি। এনসিপির উপর আবারও হামলার আশঙ্কা করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানী চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে এসে এই আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, যেখানে হামলা হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বলেন, আইনের রক্ষক হয়েও তক্ষকের কাজ করছে সরকারি দলের নেতারা। কারো বক্তব্য কারো পছন্দ না হলে আরেকটা বক্তব্য দিয়ে তার জবাব দেবে। যে কোনো গুরুতর অপরাধ করে থাকেন তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। শুক্রবার দুপুর 2টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার 8W রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে প্রায় 20 মিনিটের পর্যবেক্ষণ শেষে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা 6 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের রোগী, নার্স ও চিকিৎসকের সাথে কথা বলেন। এরপর উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে UNHCR এর ডিস্ট্রিবিউশন সেন্টার এবং WFPর খাদ্য বিতরণ কেন্দ্রে পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের বিতরণ কার্যক্রমের খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ার একটি কফি শপে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলটির। সীমান্তের ওপার থেকে নয়, এবার ইয়াবা তৈরি হচ্ছে খোদ ঢাকাতেই। এরকমই এক কারখানার সন্ধান মিলল ঢাকার কেরানীগঞ্জে। র্যাব অভিযান চালিয়ে কারখানাটি থেকে বিপুল সংখ্যক ইয়াবা, কেমিক্যাল ও যন্ত্রপাতি জব্দ করে। সংস্থাটি জানায়, গত 2 বছর ধরে সীমান্ত থেকে আনা ইয়াবার মতোই হুবহু ইয়াবা তৈরি করা হচ্ছিল এই গোপন কারখানাটিতে। এ ঘটনায় আটক করা হয় এই চক্রের 4 সদস্যকে। টেবিলে সাজানো এসব রাসায়নিক পাউডার, ইয়াবা ট্যাবলেট বানানোর ডিজিটাল ছাঁচ। বাহ্যিক দৃষ্টিতে ওষুধ কারখানা মনে হলেও এটি মূলত মরণ নেশা ইয়াবা তৈরির গোপন আস্তানা। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মডেল থানার মধ্যচরে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র্যাব 10। পরে অভিযান চালিয়ে প্রায় 2000 পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাউডার সদৃশ্য কাঁচামাল, যন্ত্রপাতি, 5টি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। হাতে নাতে গ্রেপ্তার করা হয় 4 মাদক কারবারিকে। র্যাব জানায়, তাদের জিজ্ঞাসাবাদে আরও কারখানা থাকার ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশে যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি এবং আপনারা শুনে অবশ্যই আশ্বস্ত করতে পারি এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা জিজ্ঞাসাবাদে কিছু আমাদের সেই ধরনের ইঙ্গিতপূর্ণ আবহ আছে। র্যাব জানায়, বিভিন্ন শিল্পে ব্যবহৃত কাঁচামাল দিয়ে ইয়াবা তৈরি করে আসছিল চক্রটি। কাঁচামাল এগুলো বাংলাদেশেও অ্যাভেলেবল, তারা তাদের ভাষ্যমতে এগুলো বাংলাদেশে পাওয়া যায়। বানানোর সিস্টেম, ওদের মেশিন এবং যে রেশিওগুলো করা, এটার জন্য এইটা মূলত বাংলাদেশেই করেছে। আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। আমরা তাদের রিমান্ডে নিয়ে এসে আমরা আরও ইন ডিটেল খুঁটিনাটি সবকিছু আমরা বের করব বলে আশাবাদী। চক্রটি কামরাঙ্গীচর ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় তাদের ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করতে বলেও জানায় র্যাব। তারা পার্শ্ববর্তী কামরাঙ্গীচর থেকে শুরু করে পুরান ঢাকায় মূলত এদের। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।